জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2026 এটা টোটালি বেআইনি। বিএনপির প্রেসক্রিপশন যদি তখন না মানতাম তাহলে এই জুতার বাড়িগুলো এখন খাইতাম না। ব্রিটিশ রাজা কখনো ভুল করেন না। কেন করেন না? মানে তিনি কোন কাজ করেন না। সামরিক বাহিনী যদি কয় কালকে যে গভর্নমেন্ট থাকবে না, ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকবে না, তো থাকবে। জনাব আন্দালিব রহমান পার্থ তার জীবদ্দশায় 20 বছরে 18 বার নিজ দলের সেক্রেটারি পরিবর্তন করেছে। এই যে জুলাই সনদ বাস্তবায়ন অর্ডারটা, এই অর্ডারটা আইনি না বেআইনি সেইটার ডিটেইল প্রশ্নে আপনি যদি এটা অধ্যাদেশগুলো র্যাটিফাই করতে হবে সংসদে, আদারওয়াইজ এটার কোনো লিগ্যাল ভ্যালিডিটি ক্রিয়েট হবে না। দিস ইজ প্লেইন অ্যান্ড সিম্পল। কিন্তু যখন অর্ডারের কথা আসে, হ্যাঁ এটা সত্যি যে এটার আইনগত একটা বেসিস ক্রিয়েট করতে গেলে সেখানে একটা জটিলতা আছে। চর্চা সংলাপে আজকে আমাদের অতিথি মোশাররফ ঠাকুর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। এছাড়া আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর। আপনাদের স্বাগত। প্রথমে কাকে দিয়ে শুরু করি? আলহামদুলিল্লাহ, আপনার যাকে দেখুন। মোশাররফ ঠাকুর, ধন্যবাদ সৌরভ ভাই। বরফ কি গলল? সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে বিতর্ক, জুলাই সনদ নিয়ে বিতর্ক, এই বিতর্কে তো গতকাল যে আলোচনা হলো শেষ হয়নি, কমিটি গঠিত হয়নি। কারণ এক পক্ষ চাচ্ছেন সংবিধান সংস্কার লক্ষ্যে কমিটি, আর এক পক্ষ বলছে সংবিধান সংশোধনের লক্ষ্যে কমিটি। ধন্যবাদ সৌরভ ভাই আপনাকে। আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক, আপনি দেখুন, আমরা কমিউনিজম সম্বন্ধে আলাপ করতে গিয়ে 80-র দশকের শুরুতে আপনি মনে করে দেখুন, আমরা বলতাম যে জবরদস্তিমূলক যে ব্যবস্থাটা, যে বাধ্যতামূলক শ্রম, এই ব্যবস্থাটা বেশি দিন টিকবে না। আমি আপনাকে বলি, এটা আমি 1981 সালের 19শে এপ্রিল জিয়াউর রহমানের আমরা একটা ক্লাসে ছিলাম, এবং তিনি ক্লাসের একটা পর্যায়ে উনি বললেন যে রাশিয়ার যে জবরদস্তিমূলক শ্রম ব্যবস্থা, এই কারণে কমিউনিজম টিকবে না। বাট কমিউনিজমের যে আসপেক্ট, যেটা আবেদন, যেটা এটা তো ঠিক আছে, এটা তো ঠিক আছে যে আপনার কন্যার বিবাহে, আমার কন্যার বিবাহে 5 লক্ষ টাকা খরচ হবে, আর আপনার কন্যার বিবাহে 5,000 টাকা খরচ করতে পারবেন না। এটা তো হতে পারে না। কিন্তু এই আবেদনটা যে ইমপ্লিকেশনের যে পথটা, এটা জবরদস্তিমূলক শ্রম ব্যবস্থা বা বাধ্যতামূলক শ্রম ব্যবস্থা, এটা সঠিক নয়। ঠিক তেমনি আমি আপনাকে বলি, আলী রিয়াজ যে এইরকম একটা মূর্খ মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি ওনাকে 80-81 সালে চিনি। 82 সালে জানুয়ারি মাসে আপনি মনে করে দেখুন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ইনস্টলেশনে আব্দুর রহমান চৌধুরী নামক একজন বিচারপতি ছিলেন। এখনকার প্রধান বিচারপতির বাবা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আব্দুর রহমান চৌধুরী আসলেন, এবং সেখানে আলী রিয়াজ সম্ভবত অনুষ্ঠানটা উপস্থাপনা করছিলেন বা এরকম, এবং তার একটা বড় ভালো লেখাও বেরিয়েছিল। তো আমি আলী রিয়াজ সম্বন্ধে আমার ধারণাটা খুব উঁচু ছিল, কিন্তু আমি বুঝলাম না যে উনি জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনাটার সময় উনি বলছেন কখনো 180 দিন পর অটোমেটিক্যালি এটা পাস হয়ে যাবে। তো আসুন অটোমেটিক্যালি পাস হয় কিনা দেখুন। এখন দাবি করতে হবে কেন? বিএনপি সহ সব দল তো মেনে নিল সাংবিধানিক আদেশে। আমি আপনাকে বলছি, আপনি যখন ভাই, এই যে একটু আগে যেটা বললাম, আপনি আমাকে চিপায় ফেলে আপনি তো বহু কিছুই করতে পারেন। আপনি আমাকে ইয়াতে মাথায় পিস্তল করে ধরে হতে পারে না, কোনো কিছু ডাকাতি হয় না, এটা তো সম্মতিতেই হয়, ডাকাতিটা তো সম্মতিতেই হয়। আপনাকে জবরদস্তি, আপনাকে যদি পিস্তল ধরে রাখে তো যাবে না। তো না, আমি শেষ করে নেই, পয়েন্টটা মেক করি যে তো জবরদস্তিমূলক হয়, তো এটা দেখবেন আরও জবরদস্তিমূলক বহু গ্রাউন্ড আছে। তো সেই সব জায়গায় আমি আপনাকে বলছি যে এইগুলো শেষে গিয়ে টিকে না।
তো এই জন্য আমি আপনাকে বলছি যে উনি যে কেন এটা জবরদস্তিমূলক করতে চাইলেন, যাহা পার্লামেন্টের উপর যাবেন, এই পার্লামেন্টের উপর চাপিয়ে দিয়েছেন, বলছেন যে 180 দিন পর অটোমেটিক্যালি এটা পাস হয়ে যাবে। অটোমেটিক্যালি কি পাস হয়েছে? তো অটোমেটিক্যালি পাস করুন, দেখা যাক। আচ্ছা, যাই হোক, আপনারা তখন জবরদস্তির মুখে এর এর বিরোধিতা করেননি। আর আজকে আপনারা যেহেতু ক্ষমতায় আছেন এবং আপনারা সেটাকে অস্বীকার করছেন। আচ্ছা আচ্ছা, এটা আপনার কথা আসছি। একটা হচ্ছে জাতীয় প্রতারণা, একটা হচ্ছে জবরদস্তি। হুমায়ুনুর, আপনারা কি জবরদস্তি করেছেন বা চিপায় ফেলেছেন বিএনপিকে নির্বাচনের আগে? এখানে একটা এত বড় গণভোট হয়েছে, সারা বাংলাদেশের অলমোস্ট 70% মানুষ গণভোটে রায় দিয়েছে। এখন আপনি যদি বলেন জবরদস্তিমূলক কাজ হয়েছে, তাহলে তো এই সরকার যেই দলটা পরিচালনা করছে, মানে মেজরিটি ভোট পেয়ে তো তারা সরকার গঠন করেছে, তাদের সকলের উপর জনগণ জবরদস্তি করছে। এইটাই তো তাহলে আমি মানে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে গণভোটের রায় অনুযায়ী জবরদস্তি জনগণ সরকারের উপর করছে তাদের নিজস্ব ম্যান্ডেট দিয়ে। আর প্রতারণার প্রশ্ন যদি করেন, প্রতারণা তো যদি আমি স্বাভাবিক বাংলা ভাষায় প্রতারণা শব্দের অর্থটা বুঝি, আমার জেনারেল সেন্স যতটুকু বলে, প্রতারণা কোনটা? যেটা আমি কথা দিয়ে কথা রাখিনি সেইটা প্রতারণা, নাকি যেটা আমি বলেই করছি সেটা প্রতারণা? আপনি কি বলেন? আচ্ছা, প্রতারণা। আচ্ছা, এর উত্তর তাহলে তো আমার 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 এখানে বসেই যে আলাপগুলো হচ্ছে যে নির্বাচনের আগে আপনি যেটাকে বলছেন জবরদস্তি করে আলী রিয়াজ সাহেবের ছকে পড়ে এই কথাটা বলা হয়েছে, এবং ভবিষ্যতে এই যে এখন এই পরিস্থিতিতে যেই পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে সেটা প্রতারণামূলক হয়েছে। প্রতারণা এইটা হয় নাই, প্রতারণা সেইটা হয়েছে যে নির্বাচনের আগে শুধুমাত্র মানুষকে ভোলানোর জন্য, মানুষের কাছে সংস্কারপন্থী রূপ নেয়ার জন্য, ভালো সাজার জন্য যারা গণভোটেও হ্যাঁ দিতে বলেছে, আবার মাঠ পর্যায়ে গিয়ে বলেছে যে 4টা প্রশ্নের কোনটাতে হ্যাঁ দিবেন না দিবেন, যদি কোনোটাতে দ্বিমত থাকে তাহলে কি করবেন, তার চেয়ে তো না দেয়াই ভালো। তো ধরেন এই পর্যন্ত বাংলাদেশে যতবার গণভোট হয়েছে, আমি তো অন্তত 91 আর তার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণভোটের আয়োজন করেছেন, কোনোটাই 95%-এর কম না, তাই না রেশিওতে? মানে 91 না, 77-এ যে 91টাতে বোধহয় 78% ছিল। না একটা পার্সেন্ট, একটা কম, 35%। না, গণভোটে মানুষের হ্যাঁ ভোটের শতাংশটা কত? আচ্ছা, হ্যাঁ ভোটের পক্ষে যে এই পার্সেন্টেজটা ছিল সেইটা আমি এক্ষুনি দেখে বলছি যে 91তেও যেই পার্সেন্টেজ ছিল বা তার আগেও উপস্থিত ভোটারের হ্যাঁ অফকোর্স যারা ভোট দিয়েছে তারাই তো, মানে ভোট যারা দিয়েছে সবাই তো ভোট দিতে আসতে পারে না। আপনি সুযোগ সুবিধা কতটুকু নিশ্চিত করলেন এটার উপরে। আমি যেটা বলছি যে ধরেন এইবারই প্রথম গণভোটে যেই পার্সেন্টেজটা পড়েছে সেটা কম পড়ার কারণ হচ্ছে আপনি ওই যে মানুষকে দ্বিধান্বিত করেছেন, তারপরেও কিন্তু আপনি ঠেকাইতে পারলেন না। মানুষ এই যে যারা আপনাকে ঠেকাতে চেয়েছিল, ওই যে বললাম তো, মানুষকে কনফিউজ করেছে। তো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যখন বিএনপির নেতাকর্মীরা গিয়েছে, তারা তো স্পষ্ট করে বলেছে, কনফিউজ করেছে, বলেছে 4টা প্রশ্ন, 3টা প্রশ্ন, 2টা প্রশ্ন, একটা প্রশ্ন, কোনোটা যদি দ্বিমত হয়, এই কথাটা এখন পার্লামেন্টে বলছে, এই কথাটা বলেছে, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে না ভোট দেওয়ার জন্য। না ভোট তো কিছু পার্সেন্টেজ পড়েছে, আবার একই সাথে উনাদের ভোটার যারা উনাদেরকে নির্বাচিত করেছে তাদের মধ্যেও বেশিরভাগ অনেক মানুষই হ্যাঁ ভোট দিয়েছে। এখন একটা মজার কথা বারবার আমি দেখি যে এই যে যারা হ্যাঁ ভোট দিল, তারা এত রকম ইনফ্লুয়েন্সের পরেও কিন্তু হ্যাঁ ভোটই দিয়েছে। তার মানে তারা তাদের ম্যান্ডেট কি সংস্কারের পক্ষে, ফ্যাসিজম নির্মূলের পক্ষে এবং প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, উচ্চকক্ষে সাংবিধানিক সংস্কারের বিষয়টা যাওয়া এবং নারী আসন, এই ধরনের বিভিন্ন ইস্যু, এবং যেই 30টা বিষয় ঐক্যমত্য কমিশনে একমত হয়েছে সেই বিষয়ে সমস্ত বিষয়ে একমত হয়েই মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। এবং প্রথম লাইনটাই প্রশ্নের, আপনি গণভোট অধ্যাদেশের গণভোটের যে প্রশ্ন সেটার প্রথম লাইনেই লেখা আছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে
এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এই প্রশ্নে আপনি একমত কিনা। এবং প্রথম প্রশ্নেই কিন্তু বলা আছে, প্রথম প্রশ্নের আগে যে মানে লাইক মেইন যে কোশ্চেনটা, ওখানেই বলা আছে যে জুলাই সনদ বাস্তবায়ন অর্ডারের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন হবে। মানুষ কিন্তু ম্যান্ডেট দিয়েছে। এখন এসে আপনি বলছেন এইটা বেআইনি, এটা তো আইনি ভিত্তি দিবেন আপনারা, সংসদে দিবেন। এখন আপনি এসে ধমক দেন, ইউ ডু নট ডিকটেট আস হাউ উই ডু ইট, কিভাবে করব, কোন সিস্টেমে করব, কি প্রসিডিউরে করব, আপনি ধমকান। উত্তর আউয়াল ঠাকুরের কাছ থেকে নেব, কিন্তু তার আগে আপনি একজন আইনজীবী হিসাবে, আপনি রাজনৈতিক কর্মী হিসেবে বা রাজনৈতিক দলের নেত্রী হিসাবে নয়, আইনজীবী হিসেবে বলুন, এই যে জুলাই সাংবিধানিক আদেশ যেটি দেওয়া হলো, সেটা নিয়ে যে প্রশ্ন উঠছে এর বৈধতা নিয়ে, একজন আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন? আইনজীবী হলো নৈতিকতার বাইরে গিয়ে আমি আইন পেশায় আইন চর্চা করি না। আমি কম খাবো কম পড়বো আমার অসুবিধা নাই, এই জন্য আমি ক্রিমিনাল প্র্যাকটিস করি না। আমি কোনো অনেকে আছে অবশ্য ভুক্তভোগী, কিন্তু আমি যেহেতু হাইকোর্টে প্র্যাকটিস করি এবং বেশিরভাগ ক্রিমিনালরাই সেখানে নিজেদের ডিফেন্সের জন্য আইনজীবী খোঁজেন, আমি ক্রিমিনাল প্র্যাকটিসটা এই জন্য করা থেকে বিরত থাকি। আমার ওই পয়সাটা লাগবে না, আল্লাহ মাফ করুক। আচ্ছা, যা হোক, আপনি যেটা প্রশ্ন করেছেন অভ্যুত্থানের পরবর্তী সময়, বিপ্লব পরবর্তী একটা পরিস্থিতিতে এইটা নিয়েও ওনারা অনেক বিতর্ক করার চেষ্টা করে এবং গণ অভ্যুত্থানকে তারা আন্দোলন নাম দেওয়ার চেষ্টা করে। এই যে একটা দুরভিসন্ধি, যেখানে নিজেরাই বলে যে তাদের প্রায় 400-র উপরে মানুষ, দলীয় নেতাকর্মী মৃত্যুবরণ করেছে, সেখানে তারা অভ্যুত্থানকে নাম দিতে চায় আন্দোলন। খুব দুঃখজনক, জানেন, কষ্ট লাগে। ওই পরিবারগুলোর সাথে কথা হয়তো ওদের আর্তনাদটা কলিজায় লাগে। তো ধরেন ওই সময় কিন্তু আমরা জাতীয় সরকার করতে চেয়েছিলাম, জাতীয় সরকার করা, এবং ওই মুহূর্তে এই ধরনের একটা বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু সংবিধান বাতিল হয়ে যায়, জাতীয় সরকার গঠন করার পরিস্থিতির সৃষ্টি হয়। জুলাই ঘোষণাপত্র আসার কথা ছিল, কোনোটাই হইতে দেয় নাই। উনাদের রাজনৈতিক অভিজ্ঞতা এবং ত্যাগ তিতিক্ষাকে আমরা সম্মান জানিয়ে, আমরা উনাদের এই মতামতকে মেনে নিয়ে, উনাদের প্রেসক্রিপশন অনুযায়ী ডক্ট্রিন অফ নেসেসিটির কথা মেনে নিয়ে 106-এর আন্ডারে যেই রেফারেন্স নেয়া বিচারকগণের কাছ থেকে, যদিও সেই বিচারকগণের রেফারেন্সের কোনো, আপনি তো একজন বরেণ্য সাংবাদিক, আমি আপনাকে মনে হয় আমার জন্ম হয় না যখন থেকে আপনি সাংবাদিকতা করেন, আপনি কি সেই ডকুমেন্টটা দেখেছেন যেখানে সেই অ্যাডভাইসটা বিচারপতিগণ দিয়েছে? সেটা দেখিনি এবং তাদেরও দেখিনি, তারা কোথায় ছিলেন, তারা কোথা থেকে এটা দিলেন। আচ্ছা আচ্ছা, এইটা কিন্তু কেউ দেখে নাই। এবং ওইটার রেফারেন্সে বলা হয় যে ওইটার রেফারেন্সে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা হয়েছে এবং এই রাষ্ট্রপতির কাছে ওথ নেওয়া হয়েছে। এখন ওইটা নিয়ে যখন আপনি অবশ্যই আমরা জাতীয় সরকার চেয়েছিলাম, এবং ওইটাই তো বললাম যে আমরা সিনিয়র আইন রাজনীতিবিদদের আমরা বক্তব্যকে, বিএনপির বক্তব্যকে সমর্থন করে, তাদেরকে সম্মান জানিয়ে, তাদের উপর আস্থা রেখে, বিশ্বাস করে, আবেগতাড়িত হয়ে তাদের কথা মেনে নেয়ার কারণে আজকে এই সংকটের পরিস্থিতি। আপনি যদি আইনগত ব্যাখ্যা চান, এই ইন্টারিম গভর্নমেন্টের যেই ফর্মে কনস্টিটিউটেড হয়েছে, সেইটাও আপনি যদি ওই যে বিচারকগণ কোথায় ছিলেন এবং ওই রেফারেন্সটা কই, ওই প্রশ্নেই কিন্তু অনেক কিছু নাকচ হয়ে যাবে। সুতরাং বেশি আগাইলে সব কিছুই গুবলেট পেকে যাবে। তো আমি যেটা এক কথায় শেষ করি, এই যে জুলাই সনদ বাস্তবায়ন অর্ডারটা, এই অর্ডারটা আইনি না বেআইনি, সেইটার ডিটেইল প্রশ্নে আপনি যদি এটা অধ্যাদেশগুলো র্যাটিফাই করতে হবে সংসদে, আদারওয়াইজ এটার কোনো লিগ্যাল ভ্যালিডিটি ক্রিয়েট হবে না। দিস ইজ প্লেইন অ্যান্ড সিম্পল। কিন্তু যখন অর্ডারের কথা আসে, হ্যাঁ, এটা সত্যি যে এটার আইনগত একটা বেসিস ক্রিয়েট করতে গেলে সেখানে একটা জটিলতা আছে। যদি আপনি এক্সিস্টিং কনস্টিটিউশন যেটা আছে বলে আমরা ধরে নিয়ে এগিয়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে, সেই জায়গাটায় একটা সংকট তৈরি হয়। কিন্তু আপনি যদি জুলাই সনদ বাস্তবায়নের যে অর্ডারটা পড়েন, স্পষ্টভাবে ক্লিয়ারলি লেখা আছে যে এই জুলাই সনদের এবং জুলাই সনদ বাস্তবায়নের যে অর্ডারটা, সেইটার বেসিস কিন্তু কনস্টিটিউশন না, এক্সিস্টিং কনস্টিটিউশন না, সেটার বেসিস হচ্ছে এই যে জনগণের অভিপ্রায়। এখন এই ইন্টারিম গভর্নমেন্টের যে ফরমেশনের যেই রেফারেন্স, এই রেফারেন্সেও কিন্তু বলা আছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো কনস্টিটিউশনাল না, ছিল
এটা কনস্টিটিউশনাল না, ছিল। না। ইন্টারিম গভর্নমেন্টেরও বেসিস কিন্তু এই জনরাই ছিল, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে। এবং একইভাবে আপনি কনস্টিটিউশনাল ফর্মে এই অর্ডারের বেসিস খুঁজলে হবে না। আচ্ছা, হুমায়ুন একইভাবে ডক্টর আলী রিয়াজকে আপনি 10টা গালি দিতে পারবেন, কিন্তু যেই ফর্মে বিচারপতিগণ ইন্টারিম গভর্নমেন্টকে বৈধতা দিয়েছে সেই একই ফর্মে এই জুলাই সনদ বাস্তবায়ন অর্ডারের বৈধতা জনগণ গণরায়ে ওখানে বলাই আছে যে এইটার বেসিস হচ্ছে জনগণের অভিপ্রায়, এবং জনগণের অভিপ্রায় আছে কি না আছে সেইটা কিন্তু আপনি গণভোটে অলরেডি নিয়েছেন। সুতরাং এর বাইরে যাওয়ার কিন্তু আপনার আচ্ছা, সুযোগ আচ্ছা, নাই। আচ্ছা, আউয়াল ঠাকুর আপনার কাছে আসি। সরি সরি সরি, মোশাররফ ঠাকুর, আপনাদের বিশ্বাস করে তারা সরকার গঠন এবং এই জুলাই সনদ ইত্যাদির সঙ্গে একমত হয়েছিলেন, কিন্তু আপনারা বিশ্বাস রক্ষা করেননি। এখন ক্ষমতায় যে আপনারা সম্পূর্ণ উল্টে গেছেন। নির্বাচনটা কি আমাদেরকে ছেড়ে দিয়েছিল যে আপনাদের বিশ্বাস করে আমরা ক্ষমতা দিয়ে দিছি না, বিনা সেটা দেয়নি, নির্বাচনে? কিন্তু আপনার নির্বাচনের আগে আগে যে জুলাই আসুন। সাংবিধানিক আসুন। অধ্যাদেশ আদেশ হলো, জুলাই সনদ হলো। কথা শুন, প্রথম কথা হচ্ছে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2026 এটা টোটালি বেআইনি। বিএনপি শুরু থেকেই বলেছে, একেবারে শুরু থেকেই বলেছে। 1 নাম্বার 2 হচ্ছে জুলাই সনদের দুটা রূপ আছে। একটা রূপ আছে আমরা যেটা বিএনপি যেটা স্বাক্ষর করেছে জনসম্মুখে সবার সামনে বৃষ্টির মধ্যে ছাতা ধরিয়া স্বাক্ষর করিয়াছে, সেইখানে হচ্ছে 48টি ধারাতে বিএনপি একমত হয়েছে। 48টার মধ্যে 28টি ধারায় একমত হয়ে 30টিতে একমত হয়েছে, 18টিতে দ্বিমত হয়েছে। ঠিক আছে, নোট অফ ডিসেন্ট আছে। তো নোট অফ ডিসেন্ট যে দিল, এইটার পরে আলী রিয়াজ এবং ডক্টর ইউনূস দুইজন তারা দুইজনই কিন্তু একজন কনভেনার, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান। তারা আবার নিজেদের মধ্যে গ্রহণ করলেন যে নোট অফ ডিসেন্ট ছাড়া। ডক্টর ইউনূস গ্রহণ করলেন আর আলী রিয়াজ সাবমিট করলেন নোট অফ ডিসেন্ট ছাড়া, এবং তারা বললেন যে আমরা এটা দিলাম। এটা কি আপনার প্রতারণা বলছেন? না, প্রতারণা আরো পরে বলি, আচ্ছা, আরেকটু পরে বলি। এ তো তাড়াতাড়ি আপনি বলছেন যে জুলাই সনদে আপনাদের আপত্তি, নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট, কিন্তু তারা যে সাবমিট পত্র করলেন, বিনিময় করেছেন বা সাবমিট করেছেন সেখানে নোট অফ ডিসেন্ট নাই। তার মানে হচ্ছে এটা এক ধরনের প্রতারণা আপনাদের না, সঙ্গে। আমি আরেকটু পরে বলি না। আচ্ছা, তারপরে যখন বিএনপি বলল, এই যে বিএনপিতে আপত্তি জানালো, তখন তারা বললেন তাইলে আপনারা একটা একমত হয়ে 1 সপ্তাহের মধ্যে একমত হয়ে একটা রিপোর্ট দিবেন আমাদেরকে, আর নাহলে আমরা যা খুশি লিখে দেব। দিয়ে তারা এই 48টাকে তখন 84টা বানালেন, উল্টাইয়ে দিলেন। 48 সংখ্যা উল্টাইয়ে দিলেন, 84 করে দিলেন। 84 করে দিয়ে তারা 84 নাম্বার ধারায় আনলেন এলজিবিটি কিউ তো জানেন আপনার। আমি একটু আমার দর্শক শ্রোতাকে একটু মনে করিয়ে দেই, এটা হচ্ছে নারীতে নারীতে বিবাহ করিতে পারিবে, পুরুষে পুরুষে বিবাহ করিতে পারিবে, এবং এই রাইট সংরক্ষিত হইবে। এটা নাম হলো এলজিবিটি কিউ, সংক্ষেপে বললাম আর কি। তো এইটাকে সংযুক্ত করলেন, করে তারা এই জুলাই সনদ ও সংবিধান বাস্তবায়ন আদেশ 26 গেলেন। তো এখানে তারা পুরোটি একটা, সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে বলছেন এটার নাম হচ্ছে জাতীয় প্রতারণা, আর আমি বলি এটার নাম জাতীয় জালিয়াতি। এটার জন্য 468, 469 অ্যান্ড 471 একটা মামলা হইতে পারে রীতিমতো। মানে আপনি যে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে দুইজনের বিরুদ্ধে হতে পারে। আপনি দেখেন জাতীয় ঐক্যমত্য কমিশনের এদের জনগণের অভিপ্রায়ের সাথে এদের সম্পর্ক কি। আলী রিয়াজ নিজেও ইয়াতে যেতে পারেন নাই, এই নির্বাচনের মুখোমুখি হওয়ার সাহস করেন নাই, 1 নাম্বার। নাম্বার 2 হচ্ছে যে 25টা রাজনৈতিক দল, এনসিপি তো স্বাক্ষরই করে নাই, এনসিপি স্বাক্ষরই করে নাই। বিভিন্ন আচ্ছা, যখন গণভোটের পক্ষে প্রচার হয়েছিল সেই বিভিন্ন জায়গায় তিনি এনসিপি তো স্বাক্ষরই করে নাই, এই জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করে নাই। প্রথমে করেননি, পরে কিন্তু করেছেন। পরে কবে? ইলেকশনের 1 দিন আগে না 2 দিন আগে। আচ্ছা আসুন, তারপরে কি হলো? তো এই যে 25টা রাজনৈতিক দলের
50 জন স্বাক্ষর করলেন, এর মধ্যে 35 জন না 36 জন নির্বাচনে অংশ নিয়ে ফেল করেছে, বা থাকলো 14 জন বা 15 জন। আমি একজ্যাক্টলি ডাটাটা কালকে রেডি করতে পারি নাই। আমি দেখছি প্রায় 35 জন না 36 জন ফেল করছে। হ্যাঁ, তাই তো হবেই, হ্যাঁ, কারণ সংসদে যাওয়ার দল হচ্ছে মাত্র 4 থেকে 5টা। তাইলে দেখুন, 5-6টা। তাইলে এই 25টা রাজনৈতিক দলের মধ্যে রেশিও কত? সংসদে যাবার জন্য দল হচ্ছে 3 থেকে 4টা বা 5টা, মানে 25টার 5 ভাগের বা 20%। এক নম্বর, সংসদে যাওয়া জনগণের রায় পাওয়ার দল, যোগ্যতা সম্পন্ন দল হলো 5টা। আর হচ্ছে যে কি হবে, দেখুন আরেকটা বিষয় হচ্ছে, এই পার্লামেন্টে 36 জনের মধ্যে 14 জন পাইলেন। আর এই সংবিধান বাস্তবায়ন আদেশে বললেন যে তারা যে 300 জনের মধ্যে 60 জনে কোরাম হবে, সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জুড়ে এটা পাস হবে, মানে 31 জনে পাস হবে। আর আমার 142 অনুচ্ছেদ বলে 201 জনের স্বাক্ষর লাগবে এই সংবিধান পরিবর্তন করতে। আলী রিয়াজ মুশতাককে বলছেন, আমাদের মুশতাক হোসেন জাসদ, বাংলাদেশ জাসদের মুশতাক হোসেনকে বলছেন, আপনারা যতই চাপাচাপি করেন না কেন 72-এর সংবিধান রক্ষা করিতে পারিবেন না, আমরা এমন প্যাচ কষিয়ে দেব। তো এখন আলী রিয়াজে যদি এইখানে বাইতুল মাকারমের সামনে একটা বড় করে একটা মসনদ বানানো হয়, বিশাল একটা মঞ্চ বানানো হয়, মঞ্চ বানাইয়া আইনা দুটো চটকনা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এটা কোনো ভুল হবে না। তো এই জন্য আমি আপনাকে বলছি, দেখুন সম্মিলিত উদ্যোগ না, এটা সম্মিলিত উদ্যোগ না, এটা সম্মিলিত উদ্যোগ না, সম্মিলিত উদ্যোগ না। দেখুন ডক্টর ইউনূস বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশন শুরুতে আপনি মনে করে দেখেন যে ধরুন আমরা 100টি প্রস্তাবনা নিয়ে গেলাম, আমরা সবাই মিলে 10টি প্রস্তাবনায় একমত হলাম, আমরা 10টি নিয়ে নির্বাচনে যাব, আমরা সবাই পার্লামেন্টে 10টা পাশ করব। এই জাতীয় এই সংবিধান সংস্কার পরিষদ এগুলো কিছু হওয়ার কথা ছিল না। এইটা হবে একটা ন্যাশনাল কনসেনসাস, জাতীয় ঐক্যমতের চুক্তিপত্র। এই চুক্তিপত্র সবাই মানতে আমরা বাধ্য থাকবো, আমরা যারা স্বাক্ষর করেছি। আপনি যখনই আমার উপর জবরদস্তি করবেন, তখন তো আমি যখন আমার সুযোগে, আপনার সুযোগে যখন জবরদস্তি করবেন, আমার সুযোগে এসে আমি এইটা আমি তখন অস্বীকার করব। এটাই তো স্বাভাবিক। আপনি আমার চর্চার ঘরে ঢুকাইয়া আমাকে বন্দুক ধরিয়া বলিলেন যে তোমারে 375 করিব, তুমি রাজি হও। আমি কোনো কারণে রাজি হইলাম, তো এরপরে আমি তো বাইরে গিয়ে আপনার মামলা করব। আগে আপনাদের উপর কে বন্দুক ধরেছিল? আপনাদের দেয়া তারিখেই কিন্তু নির্বাচন করতে আমি আপনাকে বলেছি যে এই যে আপনি বলতেছেন যে আমার দায়িত্ব কি, আমার দায়িত্ব হচ্ছে আমি যে 30টা বা 28টা প্রস্তাবে একমত হয়েছে, 30টা প্রস্তাবে, হ্যাঁ 30টা প্রস্তাবে একমত হচ্ছে, আমি এই 30টা প্রস্তাব যদি বাস্তবায়ন না করি, আপনি আমাকে বলবেন বেঈমান, হাসিনার মতো জাতীয় বেঈমান বলবেন যে তুমি কমিটমেন্ট দিয়েছো, এই কমিটমেন্ট রাখো নাই। আমি 30টা প্রস্তাবের অক্ষরে অক্ষরে পালন করব, আমি 30টা প্রস্তাব অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু এটা প্রেসারে না, কারণ আমাকে বাংলাদেশের 51% মানুষ এবং 2/3 মেজরিটি দিয়ে আমাকে বলছে তুমি দেশ চালাও, দেশ চালানোর দায়িত্ব তোমাকে দিলাম। গণভোটের পক্ষে তো 68% গণভোট এই টোটালি। আমি আপনাকে বলি 1972-এর 4 নভেম্বর যেদিন এই সংবিধান গৃহীত হয়েছে, এই সংবিধান গৃহীত হওয়ার দিন থেকে রাষ্ট্রপতির আদেশ জারির সকল ক্ষমতা রহিত হইয়াছে। রাষ্ট্রপতি পার্লামেন্টে ডক্টর সালাউদ্দিন আহমেদ বলছেন যে আমি রাষ্ট্রপতিকে ফোন করিয়েছিলাম যে স্যার আপনি কি এই আদেশ জারি করিতে পারেন কিনা, বলছে না পারি না। তো আপনি তো করছেন, আপনারা যে রাষ্ট্রপতির সাথে কথা বলছেন, এনসিপি এবং জামাত ইসলামী তো এই রাষ্ট্রপতিকেই মানছেন না। আপনি তো আমি ওটা আরেক চ্যাপ্টার। তো রাষ্ট্রপতি বলছেন না আমাকে দিয়ে পড়াচ্ছে, আমি করছি না, আমাকে দিয়ে পড়াচ্ছে। তো আমি পার্লামেন্টে কোট আনকোট বললাম। এখন এনসিপি আর জামাত ইসলাম রাষ্ট্রপতিকে মানে না
যখন সুবিধা তখন মানে না, যখন গিয়ে শপথ নিতে হবে, পদবি পাইতে হবে, মন্ত্রী হইতে হবে, তখন গিয়ে রাষ্ট্রপতির কাছে হড়হড় করিয়া একেবারে শপথ গ্রহণ করে। আচ্ছা, আপনার কাছে আসবো হুমায়ুন নূর। আপনারা সবকিছু যখন সুবিধা তখন রাষ্ট্রপতির কাছে শপথ নেন, আর যখন আপনারা সুবিধাজনক অবস্থানে তখন রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন আনতে চান, তাকে সরাতে চান। সমস্যাটা হয়েছে কি, এগুলো হচ্ছে সম্মান প্রদর্শনের মাসুল দিচ্ছি। ওই যে বিএনপির প্রেসক্রিপশন যদি তখন না মানতাম তাহলে এই জুতার বাড়িগুলো এখন খাইতাম না। ওই প্রেসক্রিপশনটা মেনে নিয়ে কেন সম্মান দেখাইলাম, এটা সম্মান দেখানোর মাসুল দিচ্ছি, এটা হচ্ছে এক কথায় উত্তর। আর রাষ্ট্রপতি যে বলছেন যে রাষ্ট্রপতিকে দিয়ে করানো হচ্ছে, রাষ্ট্রপতিকে দিয়ে কে কি করাচ্ছে সেটার এক নাম্বার উত্তর হচ্ছে জয় বাংলার লোক বলছে বাংলাদেশ জিন্দাবাদ। আর কিছু লাগবে আপনার? আর কিছু লাগবে? রাষ্ট্রপতিকে দিয়ে কে কি বলাচ্ছে, কে কি করাচ্ছে, রাষ্ট্রপতি কতটুকু স্বেচ্ছায় মতামত দিচ্ছেন, আর কতটুকু রাষ্ট্রপতি চাপের মুখে দিচ্ছেন, এটা তো এটাই প্রমাণ যে জয় বাংলার লোক বলছে বাংলাদেশ জিন্দাবাদ। আর কোনো কিছু বাংলাদেশের মানুষের জানার দরকার নাই। রাষ্ট্রপতিকে আপনারা বঙ্গভবনের বাইরে যেতে দেন নাই, উনি জান নাই, এখন এগুলা কত কথা বলবে উনি। এই কথাটা উনি 18 মাসে বললেন না কেন? কত সাংবাদিক ওনার কাছে গিয়েছে, যায় নাই? ওই সময় তো ধরেন ইলেকশনের আগ মুহূর্তে তো ওনার ইন্টারভিউ হয়েছে, তো তখন তো উনি এই কথাগুলি বলেন নাই। বলেছেন যে ওনাকে বের হতে দেয় নাই, হ্যান ত্যান। তো উনি 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 আমি বলি যে উনি বাংলাদেশে এই পরিস্থিতিতে যখন এত বড় একটা অভ্যুত্থান হইল, বাংলাদেশের অভিভাবক রাষ্ট্রপতি হয়ে উনি এক শব্দ উচ্চারণ করার প্রয়োজন মনে করেন নাই, উনি একটা কথাও বলেন নাই। অথচ উনি এখন অনেক কথা বলতে চান, উনার এখন খুব বাকস্বাধীনতার প্রয়োজন। উনি যে ফ্যাসিস্ট সরকারের এনাবলার ছিলেন এবং উনি যে এই খুনের সহযোগী, অবশ্যই উনার হাতে রক্তের দাগ আছে। উনাকে তো বাসায় না, উনাকে তো জেলে রাখা উচিত ছিল। আপনারা বাসায় রাখছেন কেন? আপনাদেরকে সম্মান দেখাইতে গিয়ে, হ্যাঁ কেন রাখছেন? ওনাকে তো জেলে রাখা উচিত ছিল। আপনাদের কথা মাইনে নিয়ে উনার কাছে শপথ পড়তে হয়েছে, আপনাদের কথা মাইনে নিয়ে এখন নানান রকম সংকট তৈরি হয়েছে। শুনেন, উদ্ধত আচরণ করতে চাই না, আমি তো বলে দিয়েছি। আমার সহ আলোচক একটা কথা কোনোভাবেই মানতে চাচ্ছেন না, যে ঠিক যেই কথাটা আমি বলেছি একটু আগে, যে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে গণ অভিপ্রায়ের ভিত্তিতে, গণ অভ্যুত্থানের যে গণ অভিপ্রায় সেইটার ভিত্তিতে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এবং সেইটাই প্রেসক্রাইব ছিল বলে বলা হয়। ওই 106-এর আন্ডারে যে ওথ নেওয়া হয়েছে, ও 106-এর আন্ডারে তো রেফারেন্স নিতে হয়েছে বিচারপতিদের কাছ থেকে, সেই বিচারপতিরা কিন্তু এটাই বলেছে না। ঠিক একইভাবে জুলাই সনদ বাস্তবায়ন অর্ডারের যেই ম্যান্ডেটটা, যে বেসিসটা, সেই বেসিসটা হয়েছে গণরায়ের, গণ অভিপ্রায়ের ভিত্তিতে। এবং যেইটা, এই যে গণরায়, যেই কথাটা জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন, আপনি দেখেন জনাব, এই কথা কিন্তু আমরা বলছি না, জনাব সালাউদ্দিন সাহেব ঐকমত্য কমিশনে আমরা যখন সংবিধানের সংস্কারের জন্য কিন্তু উনি নাকি একজন শিক্ষক, উনি ভালো বলতে পারবেন। সংবিধান সংস্কারের জন্য কিন্তু আপনাকে যখন মৌলিক কাঠামো পরিবর্তন করতে হয় তখন কিন্তু গণপরিষদ করতে হয়। আমরা এই জন্য গণপরিষদ নির্বাচন চেয়েছিলাম। তো এই গণপরিষদ নির্বাচনের যেই আলোচনাটা, সেইটাকে একেবারে চেঞ্জ করে গণভোটের আলোচনায় নিয়ে গিয়েছিল এই যে আমাদের ম্যাজিক ম্যান, শিলং ফেরত জনাব সালাউদ্দিন আহমেদ, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রক্সি প্রধানমন্ত্রী। তো উনি তখন কিন্তু মানুষকে এটা কনভিন্স করার জন্য উনি নিজেই কিন্তু বলেছিলেন যে গণভোট ইলেকশনের দিন হবে, এবং গণভোট হইল গণরায়ের উপরে আর কোনো কিছু নাই, গণরায়ই হচ্ছে সুপ্রিম ওভার এনিথিং। আমি তো ওনাকে অ্যাজ ইট ইজ কোট করছি না, বাট আমি উনি এটাই বলেছেন। এখন বলছি, অবশ্যই বলছি, আপনি একটা একটা করে আসি। পার্লামেন্ট কিভাবে মানে ধরেন পার্লামেন্ট কারা গভর্নমেন্ট ফর্ম করবে এবং দেশ পরিচালনা করবে, সেইটা একটা সিদ্ধান্ত, তাই না? সংসদ সদস্যদের কাজ কি? সংসদ সদস্যদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা আর হচ্ছে ফাইন্যান্স বিলগুলা পাস করা। এর বাইরে সংসদ সদস্যদের কাজ আছে? বাকিটা তো নির্বাহী বিভাগের তদারক করা, অফকোর্স বাকিটা তো স্থানীয় সরকারের কাজ।
হ্যাঁ সরকারের হ্যাঁ স্থানীয় সরকারের কাজ, সংসদ সদস্যদের কাজ তো এর চেয়ে বেশি না। সংসদ সদস্যদের মধ্যে যেই রাজনৈতিক দলটা বেশি আসন পাবে তারা সরকার গঠন করবে, তাদের মতামতটা বেশি প্রাধান্য পাবে। কিন্তু একই সাথে আপনি দুইটা মিলাই ফেলতে পারবেন না। তো এই পর্যন্ত যতবার গণভোট হয়েছে সেইটার সাথে আপনার এই যে দেখেন মানুষের মধ্যে এই কনসেপ্টটা যে বারবার করে ডাইলুট করা হচ্ছে, এইটা এই এই একই সালাউদ্দিন সাহেবের বুদ্ধি। একই দিনে ধরেন বিএনপির বুদ্ধি, ওনাকে দোষ দিয়ে তো লাভ নাই, উনি তো ওনার দলকেই রিপ্রেজেন্ট করেছেন না। এই গণভোটটা যদি আগে হইতো তাহলে কিন্তু এই কথাটা বলতে পারতো না যে জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে, আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। সমস্যাটা ওইখানে হয়েছে যে এই পর্যন্ত যতবার গণভোট হয়েছে এটা স্বতন্ত্র নির্বাচন, গণভোটের সিদ্ধান্ত এইটা সেপারেট, পার্লামেন্টারি মেম্বার্স এবং গভর্নমেন্ট কারা ফর্ম করবে এটা একটা সেপারেট ডিসিশন। গণভোটকে সংসদের উপরে স্থান পাবে? অবশ্যই 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 গণভোটে মানুষ যেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের জায়গায় সুপ্রিম থাকবে, এবং পার্লামেন্ট মেম্বার্সরা যেখানে তাদের ম্যান্ডেট পেয়েছে যেই কাজের জন্য তারা সেই কাজটুকুই করবে। এর আগে বাংলাদেশে যে 3টি গণভোট হয়েছে এখন সেই এর আগে জি এই চতুর্থ গণভোটের আগে বাংলাদেশে যে 3টি গণভোট হয়েছে সেই 3টি গণভোটের রায় অনুমোদন করতে হয়েছে জাতীয় সংসদকে। এই জায়গাটাই আসছি। এখন দেখেন একটু পিছিয়ে ফিরে যাই। আমার সহ আলোচক বললেন যে 48টা প্রস্তাবকে ইন্টারিম গভর্নমেন্টের যে কনসেনসাস কমিশন ফর্ম করেছিল সেইখানে নাকি উল্টিয়ে 84টা করে ফেলেছে। আমার দুঃখ লাগে মাঝে মাঝে যে এই যে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভুল কথা বলা, আমি তো জানি আপনিও জানেন। 84টা সংস্কার প্রস্তাব নিয়ে শুরু থেকেই সংবিধান সংস্কারের জন্য না সরি 84টা সংস্কার প্রস্তাব, যেখানে শুধু 48টা ছিল হচ্ছে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাব। এই সব কিছু নিয়েও জাতীয় ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা হয়েছে। সংবিধান সংস্কার সংক্রান্ত যে 48টা প্রস্তাব সেইটার মধ্যে 30টা প্রস্তাবে সকল দল একমত হয়েছে, বাকি 18টাতে নোট অফ ডিসেন্ট আছে বিভিন্ন রাজনৈতিক দলের। আমরা একমত হয়েছি, সেটা মজার আমরা ব্যাপারটা হচ্ছে অবশ্যই আমি বলছি গণভোট যেটা হয়েছে ওনারা এই যে এলজিবিটি কিউর ইস্যুটা এনে বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মান্ধ না হলেও ধর্মানুভূতি মানুষের মধ্যে অনেক স্ট্রং। ধরেন আমি হয়তো 100% ধর্মটাকে মেনটেন করতে পারি না, কিন্তু আমার মধ্যে আল্লাহ ভীতি এবং নিজ ধর্ম প্রতি সম্মানটা অনেক হাই। আবার প্রয়োজন ছিল বলছি আমি আপনাকে, আবার আবার অন্য ধর্মের প্রতিও কিন্তু আমার সম্মান আছে। কোনো ধর্মই কিন্তু এলজিবিটি কিউ ইস্যুটা সাপোর্ট করে না। এখন ওপেন গভর্নমেন্ট প্রোগ্রাম যেটা আছে, যেটা 84 নাম্বার সংস্কার প্রস্তাবে আছে, সেটাকে এনকারেজ করার প্রস্তাবের কথা উনি যেটা বললেন সেটা কিন্তু সেই প্রস্তাবের ভিতরে ঢুকলে দেখেন চক্রান্ত করার জন্য কত কিছুর ভিতরে ঢুকতে হয়, কিন্তু ভালো কিছুর জন্য আপনি ঢুকবেন না। 84 নম্বর প্রস্তাবে যে এলজিবিটি কিউ ইস্যুটা সেইটা হচ্ছে ওপেন গভর্নমেন্ট যে প্রোগ্রাম সেইটার ভিতরে একটা প্রস্তাবনা যেটাকে এনকারেজ করতে বলা হয়েছে। ওইটা তো কোনোভাবেই সংবিধান সংস্কার সংক্রান্ত ইস্যুর মধ্যেই না এবং গণভোটের পার্টও না। এত মিথ্যাচার কিভাবে করে মানুষ? 48টা সংবিধান সংক্রান্ত যে প্রস্তাব আমি একটু পড়ি, দয়া করে আমাকে একটু সুযোগ দেন, আমি এক লাইন পড়ব দয়া করে। আমি এখানে এত বিভ্রান্তি এত মিথ্যাচার, আমি এক লাইন যদি না পড়ি মানুষ ভুল জানতে আমি বেশি সময় নিচ্ছি না, আমি আসলে বেশি সময় নিচ্ছি না। আপনি দেখেন এইখানে জুলাই সনদ বাস্তবায়নের যেই অর্ডারটা আছে এখানে স্পষ্ট করে বলা আছে যে 3 নাম্বার ধারায় যে শুধুমাত্র সংবিধান সংস্কার সংক্রান্ত যে প্রস্তাবনাগুলো আছে সেই প্রস্তাবনাগুলোর উপর এই গণভোট অনুষ্ঠিত হবে, এবং এই গণভোটের এর বাইরে কিন্তু কোনো বিষয়ে গণভোট হয় নাই। সুতরাং আপনার এলজিবিটি কিউ ইস্যুতে মানুষকে গণভোট দিতে হয় না, মানুষকে এত অপদস্থ করার মতো মানুষকে এত ছোট কইরেন না। এই বিষয়ে এই বাকি 48টার বাইরে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সংস্কার প্রস্তাব সেগুলা রাটিফাইড হবে কিনা, যে কথাটা আপনি বলছিলেন যে এই যে গণভোটের যেই রায়টা সেইটার ভিত্তিতে আইন প্রণয়ন হবে কি হবে না সেটা সংসদে যাবে। তাহলে সংসদ কি করতে বাধ্য? জনগণের রায়কে তারা আইনে পরিণত করতে মানুষের ম্যান্ডেটকে কি আপনি উপেক্ষা করতে পারেন নাকি বলেন তো? পারেন?
আপনি পারেন। মানুষের রায়কে কেন উপেক্ষা করবে? কিন্তু তাহলে গণভোটে কিন্তু যে 12 হ্যাঁ ভোট ফেব্রুয়ারিতে আরো দিয়েছে, একটা রায় হয়েছে। 12 ফেব্রুয়ারিতে যেই রায় হয়েছে সেই রায় তো মেনে নিয়েই গভর্নমেন্ট ফর্ম হয়েছে। তারা সংখ্যাগরিষ্ঠ, কিছু ইঞ্জিনিয়ারিং তো হয়েছে, সেটা তারা বলে ও বিরোধী দলের অমুকের পক্ষে ইঞ্জিনিয়ারিং হয়েছে, অথচ তাদের দলের বিভিন্ন জায়গায় ঢালাওভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে, কোনোভাবেই জিতে নাই। তো এই বিষয়টা না, যেহেতু বলতে না করছেন বললাম না, কিন্তু তাদেরকে তাদের কর্মপরিধির জন্য ম্যান্ডেট দেওয়া হয়েছে, কিন্তু জনগণ কি চায় সেই বিষয়ে জনগণ স্পষ্ট মতামত দিয়েছে। একটা লাইনে শেষ করি প্লিজ। ধরেন আমি জুলাই সনদ বাস্তবায়নের প্রথম লাইনটা, গণভোটের প্রথম লাইনটা পড়ছি। আপনি কি জুলাই সনদ মানে এনক্লোজ ব্র্যাকেটের লেখা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, যেইটার বেসিস কিন্তু রাষ্ট্রপতির আদেশ না, বেসিস হচ্ছে মানুষের অভিপ্রায়, ঠিক একই অভিপ্রায় যে অভিপ্রায়ের দ্বারা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে, ঠিক একই অভিপ্রায় যেটার দ্বারা আমাদের অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন, যিনি এখন আইনমন্ত্রী, যিনি গতকালকে বলেছেন যে উনি ওই একই বেসিসে উনিও অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন। সেই একই অভিপ্রায়ের ভিত্তিতে যেই আদেশটা হয়েছে, সেই আদেশ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি সম্মতি জ্ঞাপন করছেন কিনা। ওই 4টা প্রশ্নের মধ্যে মানে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা, ইন্ডিপেন্ডেন্স, 100 সদস্যের পিআর সিস্টেমে উচ্চকক্ষ, এগুলা বাদে স্পষ্ট করে লেখা আছে যে যেই 30টা প্রস্তাবে সবাই একমত হয়েছে সেই 30টা করতে তো বাধ্য থাকবেই। এর বাইরে আমরা আপনাদেরকে তো দোষ দিচ্ছি না, আপনাকে তো শুনতে হবে। আপনারা মানুষকে যদি আউটরাইট মানুষের রায়কে নাকচ করে সব কিছু, ওই যে এটা হচ্ছে ভীষণ স্বৈরাচারী আচরণ, সব কিছু নিজের ইচ্ছে মতো করতে চান কেন? শেখ হাসিনাও তো বলছিল আমার মানুষ ভোট দিয়ে দিছে, আমি যা খুশি তা করবো, দেশটা আমার বাপের, এরকমই তো বলতে চাইতো না? ধরেন সব উন্নয়ন করতো মানুষের টাকায়, আর এমন একটা ভাবনা যে এগুলো সব তার ব্যক্তিগত বাপদাদার সম্পত্তি দিয়ে করছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে হিসেব দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী আজকে হিসেব দিয়েছেন শেখ হাসিনার স্বৈরাচারী সরকার $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে। বিএনপি যে স্বৈরাচারী আচরণ করছে, এই যে ধরেন গণভোটের যে রায়, যেখানে মানুষ স্পষ্ট ম্যান্ডেট দিয়েছে যেই সব বিষয়ে, মানুষ কিন্তু 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রশ্নের স্পষ্ট ম্যান্ডেট দিয়েছে। আবার এইটাও সত্যি, মানুষ এইটাও ম্যান্ডেট দিয়েছে 4 নাম্বার প্রশ্নে, যে যেই বিষয়গুলোতে দ্বিমত আছে ওই 30টার ব্যতি রেখে 18টা, এইটা রাজনৈতিক দলগুলোর যেই সিদ্ধান্ত সেইটার ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। এখন আসেন আসল প্রশ্ন। আপনি যে বলছেন যে আপনার নোট অফ ডিসেন্ট ছিল, সেইটাকে মানা হয় নাই, প্রতারণা করা হয়েছে, এখানে তো বলে নাই। এখানে তো বলেছে, অ্যাকনলেজও করেছে যে আপনার নোট অফ ডিসেন্ট ছিল, এবং সেই নোট অফ ডিসেন্টের বিষয়ে কিভাবে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তটা কিভাবে গৃহীত হবে, সেটার জন্য যে আলোচনা করতে হবে, সেইটাও এই 4 নাম্বার প্রশ্নে বলা আছে। আপনাকে তো ঠকায় নাই ভাই। এই আলোচনাগুলো কোথায় হবে? তো সে কথাই বলছেন, সেই কথাটাতেই তো আসলাম। এখন সমাধানের রাস্তা চেয়েছেন, সমাধানের রাস্তায় আসলাম। সেসব বিষয় তো তারা মানতে বাধ্য নয়। সমাধানের, এই যে এখন দেখেন সমাধানের কথায় চলে এসেছি, কিন্তু এখন সমাধান চেয়েছেন, সমাধানটা হচ্ছে ওই যে প্রথম প্রশ্নে প্রথম কথায় সমাধান লেখা আছে। জুলাই সনদ বাস্তবায়ন যে অর্ডারটা, আবারও বলছি, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে এই বাস্তবায়ন অর্ডারটা প্রণীত হয়েছে, এবং সেইটার ভিত্তিতে জনরায় পেয়েছে। জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য অনুযায়ী জনরায়ই প্রধান, জনরায়ই সর্বশেষ সিদ্ধান্ত, সেটার অনুযায়ী গণভোটে জনরায় হয়েছে যে এই জুলাই সনদ বাস্তবায়ন অর্ডারের ভিত্তিতে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে, যেখানে আপনার নোট অফ ডিসেন্টকেও অ্যাকনলেজ করা হয়েছে। এখন দেখেন ওখানে তো অর্ডারে লেখা আছে যে আপনাকে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। আপনি দেখেন এখন আজকে আলোচনাটা আসছে যে সংবিধান, আজকে আলোচনাটা পরিষদ গঠন হয়েছে। আচ্ছা আমি শেষ করি, সমাধানের পথটা না বললে উনার জন্য সহজ হবে। গতকালকের আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে সংবিধানের সংশোধনের জন্য একটা কমিটি করবে। সংবিধান সংশোধনের জন্য তো কমিটি লাগে না ভাই, সংবিধান সংশোধন পার্লামেন্টেই হয়, কিন্তু এটা তো সংস্কারের আলাপ, সংস্কারের জন্য গণপরিষদ হইতে হয়। এখানে যেহেতু গণভোট হয়ে গিয়েছে এবং
সেটা জুলাই সনদ বাস্তবায়ন অর্ডার অনুযায়ী এবং গণভোট অধ্যাদেশ অনুযায়ী হয়েছে। সুতরাং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা ওই যে সংস্কার পরিষদ করতে হবে, আচ্ছা, আপনাকে এখন শেষ করতে হচ্ছে। আপনাকে কমিটি করতে হবে সংস্কার আচ্ছা, পরিষদ, আপনি আচ্ছা, মোশাররফ আহমদ, সংশোধন আপনাকে পরিষদ করলে হবে না। তিনটা মোশাররফ আমি আহমদ আপনাকে ঠাকুর হ্যাঁ, অনেকক্ষণ বলেছেন, অনেক যুক্তিতর্ক দিয়েছেন, এর বিপক্ষে আপনার কি যুক্তিতর্ক আছে? আর সবশেষে উনি কিন্তু বলেছেন আলোচনার মাধ্যমে সমাধানে আমি আসতে আপনাকে হবে। বলি, শুনুন, প্রথম কথা আমি প্রথম যেগুলো আছে, প্রথম কথা হচ্ছে কিং ক্যানট ডু রং। কিং ক্যানট ডু রং আমাদের 5 কান্ট্রি কনস্টিটিউশনে ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞানে 5 বছর পড়িয়েছে, আমরা যখন ট্র্যাডিশনে পড়ছি আর কি, ট্র্যাডিশনাল সিস্টেমে। এখন তো কিং হ্যাঁ, কিং ক্যানট ডু রং মানে ব্রিটিশ কনস্টিটিউশন। আপনি তো এখানে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসির হ্যাঁ, কথা সেটাও। আপনি তো অস্বীকার করতে পারেন না। কিং মানে পার্লামেন্ট না। এখানে বলছেন না, তাহলে কিং ক্যানট ডু রং। কি হুইজ কিং? কিং মানে রাজা, ব্রিটিশ রাজা কখনো ভুল করেন না। আচ্ছা, কেন করেন না? মানে তিনি কোনো কাজ করেন না। তো ঠিক এক্স্যাক্টলি ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসির যে পার্লামেন্টারিয়ান সিস্টেম অফ গভর্নমেন্ট, এখানে রাষ্ট্রপতি, নিয়মতান্ত্রিক রাষ্ট্রপতি, তিনি কোনো কাজ করেন না। তিনি দুটো কাজ করেন। একটা কাজ হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ দেন, আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ দেন। সংখ্যাগরিষ্ঠ দলের যাকে প্রতীয়মান হয় নেতা, তাকে তিনি নিয়োগ দেন, মানে সরকার গঠনের আহ্বান জানান। দুটা কাজ ছাড়া আর তিনি কিছুই করেন না। এবং রাষ্ট্রপতি বলেছেন বারবার যে আমাকে ঈদের নামাজে পর্যন্ত যাইতে দেওয়া হয় সেটা নাই। অন্য বিষয়। এবং তিনি বলেছেন, এখন যে বিষয়টা- না না, তিনি বলেছেন এইটুকুন যে ঠিক আছে আপনি নামাজটা পড়ুন ইয়াতে, জাতীয় ঈদগায়, আমি বায়তুল মুকাররমে পড়ি। বলছেন না, তাও হবে না, আপনি সেটা বঙ্গভবনে তার পড়েন। নিরাপত্তার জন্য আচ্ছা, হতে পারে, আমরা আচ্ছা, আসল বিষয় তারপর আসি। শুনুন, শিলং ফেরত, কি জানি শিলং ফেরত, আর কি বলে এই আমাদের সালাউদ্দিন আহমেদ শিলংয়ে প্রমোদ ভ্রমণে ছিলেন 9 বছর, প্রমোদ ভ্রমণে ছিলেন, আমোদে আহ্লাদে ছিলেন, আমোদে আহ্লাদে ছিলেন শিলং। ওইখান থেকে ফেরত আসছেন শেখ হাসিনা যাওয়ার পরে। এইরকম নির্মম রসিকতা, এগুলো ভালো না। সালাউদ্দিন আহমেদকে শুধুমাত্র সালাউদ্দিন আহমেদের মতোই আমাদের ইলিয়াস আলী গুম হয়েছিলেন। সালাউদ্দিন আহমেদ 63 দিন গুম ছিলেন। তো এরপরে তাকে ওই দেশে নিয়ে ফেলে দেওয়া হয়েছে তার ব্যুরোক্রেসির বন্ধুদের কারণে, কারণ তাকে হত্যা করতে পারেন নাই শেখ হাসিনা। তো এটা নিয়ে রসিকতা ঠিক না। এখন আসুন, সংবিধান বাস্তবায়ন আদেশ 2025, এটা অ্যাবসুলেটলি বেআইনি। কারণ 72 সালের 4 নভেম্বর সে তো না, শুনলাম। এবং তার মানে এর ভিত্তিতে যে এরপরে গণভোট না না, হয়েছে- এটা হইতে পারে না, না। গণভোটও বেআইনি। আচ্ছা, গণভোট বেআইনি, টোটালি কেন গণভোট তার মানে বেআইনি? আমরা গণভোট না না, নেওয়ার গণভোট কথা বলছি, বেআইনি কেন? গণভোটের কোনো ভিত্তি নেই। দেখুন আপনি কেন গণভোট বেআইনি। না, সেটা আরে ভাই, আমি বলতেছি তো, আপনার যুক্তি শুনলাম, কিন্তু এখন গণভোট আছে না নেই? আমি আপনাকে বলি, ভোট বা নির্বাচন 118 থেকে 126 পর্যন্ত হচ্ছে নির্বাচন। ওইখানে 118, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, এই 26 পর্যন্ত 119-এর দুইটা যায় আছে, জিনিস আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, আর একটা হচ্ছে সংসদ নির্বাচন। এই দুই নির্বাচন ছাড়া তৃতীয় নির্বাচনের কোনো ব্যবস্থা এখন নাই। রাষ্ট্রপতির অধ্যাদেশ দ্বারা সংবিধানে আঘাত করে বা সংবিধানকে স্পর্শ করে এমন কোনো অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করিতে পারেন না। দ্যাটস ওয়াই গণভোট টোটালি অ্যাবসলিউটলি বেআইনি, অ্যাবসলিউটলি একটা বেআইনি কাজ হয়েছে। এবং এই নির্বাচন কমিশন তাহলে যে আপনি কি পার্লামেন্টের পক্ষে কোনো প্রস্তাব পাস করবেন? পার্লামেন্টে গণভোট এখন বেআইনি? আমি যে পার্লামেন্ট যদি দয়া পরবশ হইয়া গণভোটের প্রভিশনটা এই 119-এ যোগ করেন, তাইলে এখন যা যা সাংবিধানিক সংস্কার বা সাংবিধানিক সাংবিধানিক সংশোধনী যোগ করবেন, এই সংবিধান পাশ করে, এই সংশোধনীগুলি পাশ করে তারা গণভোটে দিতে পারেন আবার। দেন 1 নাম্বার 2 হচ্ছে যে আপনাকে বলি যে তাইলে গণভোটটা পরে হতে পারে। আরেকটা হচ্ছে গণভোটের ইংরেজিটা কি? আপনারা একই দিনে গণভোটে রাজি হলেন কেন?
আপনারা তো পরে বলছিলেন যে আগে জাতীয় সংসদ নির্বাচন হবে, পরে গণভোট হবে, কিন্তু একই দিনে রাজি হলেন কেন? রাজি হওয়া আর করা কি এক জিনিস? সম্মতি হওয়া, আপনি করবেন একটা কাজ, আপনি বললেন যে আমি ক্যামেরাটা ভেঙে ফেলবো, আমি চুপ থাকলাম, সম্মত হইলাম, আপনার অপরাধ আর আমার অপরাধ কি এক সমান? আপনার আমার নিবৃত্ত করার ক্ষমতা নাই। যারা করেছে তারা আপনাকে আমার নিবৃত্ত করার ক্ষমতা নাই। না, যারা গণভোট করেছেন তারা অপরাধ করেছেন, অ্যাবসলিউটলি অপরাধ করেছেন, 119 অনুচ্ছেদ সংশোধন না করা পর্যন্ত। আরেকটা কথা বলি, বাঙালিকে তো হাইকোর্ট দেখায় সবাই, তো গণভোটের ইংরেজি শব্দটা কি? রেফারেন্ডাম। রেফারেন্ডামের মূল শব্দটা কি? রিফেরি। রিফেরি, রিফেরি। ইলেকশন যদি না হয় পুনর্নির্বাচন হবে, ফেরি যদি না হয় রিফেরি হবে। তো রিফেরি হচ্ছে একটা জনগণ তার সার্বভৌম ক্ষমতা দিয়ে একটা প্রতিনিধিত্ব সুলভ পার্লামেন্ট যখন সে তৈরি করে, সেই পার্লামেন্ট যদি কোনো আইন, অধিকতর গুরুত্বপূর্ণ আইন তৈরি করে, সেই আইনটা যদি দেখা যায় পূর্ববর্তী আইন থেকে আলাদা, তখন তারা আবার যাবেন গণভোটে জনগণের কাছে রিফেরি করতে, যে ভাই আমরা আপনাদেরকে যে ক্ষমতা দিয়ে পাঠিয়েছিলেন এর থেকে বেশি কাজ করে ফেলছি, দ্যাটস ওয়াই আমরা রিফেরি করতে আসলাম, আপনারা এটাতে রাজি আছেন কিনা। তো ফেরি হওয়ার আগে রিফেরি হয় না। আর 77-এ জিয়াউর রহমানের যে গণভোট ছিল সেটা ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট, যে রাষ্ট্রপতি জিয়াকে ক্ষমতায় চান কিনা, ওয়েল ইয়াস। রাষ্ট্রপতি এরশাদকে পরবর্তী নির্বাচন কিন্তু ক্ষমতায় চান কিনা, ইয়াস। কোন আইনের বলে করেছেন আপনি? ও তখন সংবিধান যে ইয়া ছিল না, সংবিধান সম্পূর্ণ স্থগিত ছিল। আর 91-এ ছিল যে গণভোট, এটা একাদশ এবং দ্বাদশ সংশোধনী পার্লামেন্টে পাশ করে দেন তারা এসছেন যে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আমরা সংসদীয় পদ্ধতি সরকারে আসলাম, আপনারা রাজি আছেন কিনা। সেইটাও পার্লামেন্ট প্রথম নির্বাচিত হয়েছে, পার্লামেন্ট আইন পাস করেছে, দেন পার্লামেন্ট আবার গিয়েছে রিফেরি করতে। এক্স্যাক্টলি যে গণভোট রেফারেন্ডাম সেটা হল 91-টা রেফারেন্ডাম, এবং বাকি যেগুলো ওটা সংবিধান স্থগিত ছিল, এই জন্য ওটাকে বলা হয় গণভোট। আর বাকি দুইটা রেফারেন্ডামই হচ্ছে সামরিক আইনকে বৈধতা দেওয়া, সামরিক আইনকে বৈধতা দেওয়া ওই সময়কে চালানোর জন্য। এবং আপনাকে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই, আপনি জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেন 21শে এপ্রিল 1977, উনি রেফারেন্ডাম দেন, রেফারেন্ডাম মানে গণভোট দেন 1977-এর 30শে মে, মানে 1 মাস 7 দিন পরে। এর ঠিক 1 মাস 3 দিন পরে, এই 1 মাস 3 দিন 30শে মে দেন। এরপরে দেখেন 78 সালের 3রা জুন রাষ্ট্রপতি নির্বাচন, মানে ঠিক 1 বছর 3 দিন পরে। এবং ওই সময় আপনি মনে করে দেখুন, এবং এর 1 বছর 6 মাস 3 দিন পরে, 1 বছর 6 মাস 3 দিন পরে দেন, 18 দিন পরে, 1 বছর 6 মাস 15 দিন পরে এই যে 18 ফেব্রুয়ারি নির্বাচন হয়, সংসদীয় নির্বাচন 1979 সালের 18 ফেব্রুয়ারি। তাইলে আপনি দেখেন যে জিয়াউর রহমান ওই সময় বলতেন আপনারা নির্বাচন করেন, আওয়ামী লীগ বলতেন আমরা প্রস্তুত না। আর আমরা বলতাম আপনি নির্বাচন দেন, উনি বলতেন না, সংস্কার করব, বিচার করব। এখন সমস্যা সমাধান আপনারা বলছেন যে সংশোধনের জন্য বিশেষ কমিটি হতে পারে, বিরোধী দল বলছে যে সংস্কারের জন্য বিশেষ কমিটি। এখন এটা এক জায়গায় মিলবে কি মিলবে না? আচ্ছা, আমি একটা পদ দেই, একটা নতুন পদ দেই। আচ্ছা, নতুন পদ। সংবিধান সংস্কার আদেশে আছে যে 60 জনে হবে, কোরাম হবে, উনি 60 জনের কোরাম নিয়ে বসতে পারেন। 31 জনে পাশ করলেই সংবিধান সংস্কার পাশ হয়ে যাবে, তো উনি পাশ করে ফেলেন না, অসুবিধা কি? 77 জন আছে, মানে এক দেশের 2 পার্লামেন্ট হবে, করে দেখুক, দেখুক প্রস্তাব দিচ্ছেন কিনা। আমি আপনাকে বলি, একটি রাষ্ট্রের সরকার কখন মান্যতা পায়, যখন সামরিক বাহিনী 1972 সালের 52 সালের যে আপনার আর্মি অ্যাক্ট আছে, আর্মি অ্যাক্টের পাশাপাশি আর্মি অ্যাক্টের প্রিএম্বল দেখবেন, প্রিএম্বল বলছে রাষ্ট্রের 3টি বিভাগ থাকবে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা। এর পাশাপাশি একটি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসাবে একটি সশস্ত্র বাহিনী, সামরিক বাহিনী থাকবে। সামরিক বাহিনী যদি ওদের মান্যতা দেয়, হয়ে যেতে পারে তো 60 জন নিয়ে পার্লামেন্ট বসবে, 77 জনের পার্লামেন্টে 77 জনের আছে। আপনারা সংসদে সামরিক বাহিনীর মান্যতা নিয়ে, সামরিক বাহিনীর মান্যতা না থাকলে কি আপনি মনে করেন যে গভর্নমেন্ট থাকবে?
সামরিক মান্যতা না থাকলে গভর্নমেন্ট সামরিক থাকবে? বাহিনীর মান্যতা সামরিক বাহিনী সরকারের মান্যতা নিয়ে তারা থাকবে। সরকারকে কেউ যদি পরে হবে। সামরিক বাহিনী মান্যতা না দেয়, না মানে, আপনি গভর্নমেন্ট থাকবে? গভর্নমেন্ট থাকবে? একবার সুজা, তাহলে তো আমি দেশদ্রোহী হবে। একবার সুজা তাহলে তো বাংলা কথা দেশদ্রোহী বললাম। হবে, দেশদ্রোহী কাজ হবে। কে? এই যে তাহলে তো আরে দেশদ্রোহী হবে। দেশদ্রোহী মহি সব বাদ। সামরিক বাহিনী যদি কয় কালকে যে গভর্নমেন্ট থাকবে না, ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকবে না, তো থাকবে? 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 2007-এ কি হয়েছিল? 2007-এ তো এক্স্যাক্টলি বিএনপি কে কি ইয়ে করছে? বিএনপি কি জনগণ ফেলছে? আপনার সেটা নিয়ে তো আবার নাড়াচাড়া শুরু করলেন। এক্স্যাক্টলি। এই যে আপনাকে বলেন, আপনি বিদ্রোহের বিচার পরে করবেন, আগে তো আপনি নাই, আগে তো আপনি নাই। তাহলে কি আপনারা আরেকটা এরকম পরিস্থিতি হোক এটা চান? কারণ এটা 2007 কেন হয়েছে? সরকারি দল বিরোধী দল কোনো বিষয়েই একমত হতে পারছে না। নির্বাচনের বিষয়ও না, তত্ত্বাবধায়ক সরকারের বিষয় নয়। একটা দেশে মহাগ্রহযোগপূর্ণ অবস্থা তৈরি হওয়ার কারণে সামরিক হস্তক্ষেপ আসছে। এখন যদি আপনার সরকারি ও বিরোধী দল এরকম এই কি বলে সরকার গঠনের 3 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে যদি আপনারা এই কি বলে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেন, অর্থাৎ সংসদে কোনো সমাধান হলো না। আমি 31-30টা আমার যে সংস্কার প্রস্তাব আছে, আমি যখন সংস্কার প্রস্তাব দিয়েছি বাংলাদেশে, তখন কেউ সংস্কার প্রস্তাবের কথা আলোচনা করে নাই। আমি সবার আগে 2016 সাল থেকে ভিশন 2030-তে আমি বলছি অন্তর্ভুক্তিমূলক সমাজ। সরকারের 1.5 বছরের মাথায় যদি এরকম যুদ্ধ অবস্থা আমরা দেখি পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে, কারণ বিরোধী দল বলছে যে যদি সংসদে সমাধান না হয় তাহলে তাদেরকে বাইরে যেতে হবে, মানে আমি আপনাকে বলি, রাজপথ কখনোই আমরা শেখ হাসিনার মতো রাজপথ বন্ধ করব না। রাজপথ প্রত্যেকের জন্য খোলা থাকবে। রাজপথে কথা বলা প্রত্যেকের জন্য মুক্ত রাখতেই হবে আপনাকে। এবং 36, 37, 38, 39 অনুচ্ছেদ অনুযায়ী আপনি বাক ব্যক্তি, সংবাদপত্রের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং সংগঠনের স্বাধীনতা আমরা অক্ষুণ্ণ রাখব, নাম্বার 1। নাম্বার 2, জনগণ সেটা বিচার করবে, যাহা পার্লামেন্টের সমাধানযোগ্য তাহা নিয়ে যদি আইসা রাস্তায় চিল্লাচিল্লি করে, জনগণ যদি তাদেরকে গ্রহণ করে, ওয়েল। এবং আমাদের শেখ হাসিনার মতো ক্ষমতা ছেড়ে যাওয়ার জন্য আমাদের কোনো ভয় নাই। আমরা কখনোই মনে করি না যে ক্ষমতা ছেড়ে দিলে 5 লক্ষ লোক একদিনে মারা যায়, আমরা মনে করি না। এবং আমি মনে করি আমার যে 30টা সংস্কার প্রস্তাব আছে, আমরা যা মেনেছি, বা 31 দফা আমাদের আগে আছে, এই 31 দফার থেকে যদি এটা 35 দফাও করতে হয়, এটা 40 দফা করতে হয়, এটা 41 দফা করতে হয়, আলোচনার প্রেক্ষিতে এটা করবে বিএনপি। কিন্তু গু ধরে একবার ইগো, এই আমার মতো সংস্কার করিতে হইবে, আর আমি বলিলাম সংশোধন করিয়া আমি গণভোটে যাব, তাহা মানিবেন না। এই জন্য আপনি পার্লামেন্ট সাইডে রাস্তায় আসবেন, আপনার জন্য রাস্তা খোলা আছে, তো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। এবং এটা নিয়ে বিএনপি রাস্তায় কে চিল্লালো কে না চিল্লালো এটা জনগণ বিচার করবে। যে রাস্তায় চিল্লানোটা একেবারেই তিনি যৌক্তিকভাবে চিৎকার করছেন, আপনাকে থামাতে হচ্ছে। আপনারা রাস্তায় চিল্লাতে পারেন, কিন্তু তারা 31 দফায় যে সংস্কারের প্রস্তাব আছে এবং গণভোটে যে 30 দফা, মানে যেটা তারা একমত হয়েছেন, এর বাইরে তারা যাবেন না। আচ্ছা, আমার সহ-আলোচকের কথা শুনে মনে হলো দেশে সামরিক শাসন চলছে। না, আসতে পারে। না, উনি তো বলেছেন, উনি স্পষ্ট করে বলেছেন যে সামরিক বাহিনীর ম্যান্ডেট না নিয়ে নাকি গভর্নমেন্ট, ম্যান্ডেট না, এটার নাম বলে মান্যতা। বাংলা শব্দ হচ্ছে মান্যতা। সামরিক বাহিনী মান্যতা না দিলে কখনো সরকার হয় না। সামরিক মান্যতা না নিয়ে নাকি সরকার এসছে, এটা নাকি এটা বলেছেন না? তো ওনার কথাটাই যদি আমি বুঝে থাকি, স্পষ্ট যেটা বলেছেন সহজ বাংলায়, সামরিক মান্যতা নিয়ে যদি সরকার চালাইতে হয় তাহলে তো সামরিক শাসনই চলতেছে। তো এই কয়দিন আগে শুনলাম যে কি, আমার কথাটা সৌরভ ভাই, আপনি আমার সাথে একটু আমার কথাকে আপনি আমার মুখের উপর কথা বসাবেন না। আপনি নিশ্চয়ই মনে আছে যে খন্দকার মুশতাক যখন ক্ষমতায় আসলেন, 3 বাহিনীর মান্যতা মনে আছে? আমি বলছি তো, আমার মুখের উপর কথা বসাবেন না। উনি তো যেটা বলেছেন সেটার বেসিসে আমাকে উত্তর দিতে হবে। তাহলে আমি বলি না, উনি বলুক, আমি তাহলে চলে যাই। 30 সেকেন্ড আপনি আপনার কথা উনি বলতে থাকুক, উনিই বলুক, তাহলে আমি চলে যাই। আচ্ছা মোশাররফ ভাই, আপনি 30 সেকেন্ডে শেষ করেন।
30 সেকেন্ডে আপনি ব্যাখ্যাটা শেষ করেন, আপনি না, কি বলছেন? আমার কথাটা হচ্ছে যে যে কোনো গভর্নমেন্ট যখন হয়, ডেমোক্রেটিক হোক আনডেমোক্রেটিক হোক, এইটা যদি সশস্ত্র বাহিনী যদি তাকে স্যালুট না করে, মান্যতা না দেয়, তাইলে আপনি মনে করবেন এইটা গভর্নমেন্ট হবে না। আচ্ছা, ঠিক আছে। That সেই is অনুযায়ী called- কি এখন that is called সরকার সামরিক আছে? সরকার নয়। না, That is called না। সামরিক সরকার মানে নয়। সামরিক বাহিনীকে সামরিক বাহিনী এই সরকারকে আমি আমি মান্যতা আমি দিয়েছে। শুনতে পেয়েছি, আমি বলছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আপনি আসলে রাষ্ট্র কোন ব্যবস্থায় চলা উচিত, বাংলাদেশের নিয়ম কি, আইন কি, সংবিধান কি, যেই সংবিধানকে আপনি আঁকড়ে ধরে বসে আছেন সেখানে কি বলা আছে, খুদ বাংলাদেশের নাম কি, সেইটাই যদি আপনি না বুঝেন তাহলে আপনি এই ধরনের বক্তব্য দিবেন। আমি এখন আনইন্টারাপ্টেড আমার বক্তব্যটা, ওনার বক্তব্যের সংক্ষেপে, ভিত্তিতে আমার সংক্ষেপে। বক্তব্যটা বলতে চাই। যদি ইন্টারাপ্ট করেন তাহলে মানুষ ভুল বুঝবে। বাংলাদেশের নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা ওয়েস্টমিনিস্টার সিস্টেমে চলে না। ওয়েস্টমিনিস্টার সিস্টেমে পার্লামেন্ট সভরেন, বাংলাদেশে সভরেন পাওয়ার হচ্ছে পিপলের হাতে। সুতরাং জনগণই বৈধতা, এই কথাটা যে আমরা বলি এটার কারণ হচ্ছে এই যে সকল সংসদ সদস্য সকলে কিন্তু জনগণের অধীন, জনগণের অধীনস্থ, তারা জনগণের রায়ের অধীনস্থ। সুতরাং সামরিক বাহিনীর আপনি যেটা মনে করছেন, আপনি ওই যে ডিপ স্টেটের কথা কয়দিন আগে কে জানি বললো যে জানি না, মানে না না, আমাকে বলতে দিতে হবে। না ধরেন কে বলছে সেটা বলছি তো, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জি বলেছেন, উনি এটা খোলাসা করেছেন, নাম বলে নাই। সুতরাং যারা ওই ডিপ স্টেটের কাছে ধর্ণা দিয়েছে ক্ষমতায় তারাই এসেছে, এটা বলেছে না। এখন আমার সহ-আলোচকের বক্তব্যে সেই কথাটাই আসলে স্পষ্ট প্রমাণিত হইল যে উনি যেই বক্তব্যটা দিয়েছেন সেটাই সত্যি। তারপরে আপনি দেখেন একটা দেশের এই যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে হচ্ছে এই যে পুলিশ প্রশাসন, আর্মি, ইন্টেলিজেন্স, এই সবগুলো বাহিনী ওয়ার্কস আন্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্পষ্ট এইটা একটা মন্ত্রণালয়ের আন্ডারে। তার ম্যান্ডেট নিয়ে, ও ম্যান্ডেট বললে তো আবার রেগে যাবে, তার মান্যতা নিয়ে আপনাকে গভর্নমেন্ট চালাইতে হবে না। গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই বাহিনী কাজ করবে। এইটা আপনি যতদিন না বুঝবেন ততদিন পর্যন্ত আপনি কোনোদিন মানুষের সুপ্রিমেসি আপনি বুঝবেন না। আপনি এটা বুঝেন না দেখেই মানুষের রায়টাই যে মুখ্য এটাও আপনি বুঝেন না, এবং এই যে ফ্যাসিস্ট আচরণ করেন, কারণ আপনি মনে করেন ওই যে আমার আব্বারা আছে যাদের হাতে বন্দুক, ওই আব্বারা আমাকে প্রোটেকশন দিবে, ওরাই আমাদেরকে টিকায় রাখবে। ওই যে শেখ হাসিনাকে ওই 111-এর পরে শেখ হাসিনাকে যেমনে বসেছিল না কারিগরি করে ক্ষমতায়, সেই সময় কি ভোগান্তিটা ওনারা ভুগছিল ওটা ওনারা ভুলে গেছে। জনাব সমাধান কি? প্রধানমন্ত্রী, সংবিধান সংস্কার। আরেকটা জিনিস আমার খুব খুব বুকে ব্যথা লাগছে, বিশ্বাস করেন। আমার সহ-আলোচক বললেন এই যে রাজি হওয়া আর করা কি এক জিনিস, নিবৃত্ত করার ক্ষমতা ছিল না দেখে রাজি হয়েছে, বলেছেন না উনি এই কথা? আপনারা চাপ দিয়েছেন সব দল মিলে। আমার এত দুঃখ লাগলো এই কথাটা শুনে, কারণ আমরা এতক্ষণ তো ধরেন ভাবতাম যে কি প্রক্সি প্রধানমন্ত্রী জনাব স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সালাউদ্দিন আহমেদ সাহেবের কথায় এত কিছু, অথচ এখন তো আমি বুঝলাম যে উনি আমার দেশের প্রধানমন্ত্রীকে প্রতারক বলছে। আমার প্রধানমন্ত্রী নির্বাচনের আগে উনি কিন্তু বলেছেন হ্যাঁ ভোট দিতে, তার মানে কি উনাকেও রাজি হতে হয়েছে? মানে উনিও কি নিজের মতের স্বাধীন প্রকাশ করে নাই? উনিও কি মানুষকে ভ্রান্তভাবে হ্যাঁ ভোট দেওয়ার জন্য বলেছেন? তাহলে এই প্রধানমন্ত্রীর কি নির্বাচনের আগে সেই সক্ষমতাটুকুও ছিল না? উনি কি তাহলে মানুষকে ভুল বুঝিয়ে হ্যাঁ ভোটের জন্য বললেন, আর এখন সেই জন্য উনি এখন সেইটা কি উনি নিজের মুখে প্রকাশ করবেন কিনা আমি সেই অপেক্ষায় আছি। আরেকটা কথা উনি বলছেন যে জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে তারা অনেকেই নির্বাচিত হয় নাই। শুনেন, আপনি নির্বাচিত হন বা না হন, আপনি একটা রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল হতে আপনার যা যা নিয়ম কানুন আছে সমস্ত কানুনের মধ্যে কিন্তু জনগণের সমর্থনও আছে। জনগণের সমর্থন মানে কিন্তু শুধু জিতে যাওয়া না, জনগণের সমর্থন মানে জনগণের ভোট পাওয়া।
তারা তো কিছু হলেও মানুষের ভোট পেয়েছে। তাদের ওই যে আমজনতা পার্টির তো দুইটা লোকও ছিল না। নির্বাচনের আগে জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব যে তারেক রহমান সাহেবের মাথায় হাত বুলিয়ে দিয়ে আসলেন এবং রাতারাতি আরপিওর সমস্ত তারেক রহমান বলে যাকে, মানে তার পরিচিত তার হিসেবে নাম তো তারেক রহমান, আমি তো তাই জানি। আচ্ছা, তা আমি তো আমার প্রধানমন্ত্রীর সাথে তাকে তুলনা করি না, কিন্তু প্রধানমন্ত্রী নাকি তাকে নিজের দলের কর্মীদেরকে সাক্ষাৎ দেয় না, কর্মীরা ঢুকতে পারে না, কর্মীরা এত অমানবিক নির্যাতন সহ্য করেছেন। আমি জানি না আমার সহ আলোচক উনি সাক্ষাৎ পেয়েছেন কিনা প্রধানমন্ত্রীর, কিন্তু তারেক নাকি অনেক দূর থেকে দাঁড়িয়ে থাকলেও নাকি আমার প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে খুব অ্যাপ্রিসিয়েট করে। তো এইটা ধরেন, এটাও বিএনপির একটা এই যে ধরেন বিএনপির একটা ক্যারিশমা, যে যারা নব্য বিএনপি বা চাটুকার বিএনপি, এই চাটুকারদেরকে তারা কলিজার মধ্যে রাখে, আর যারা ত্যাগী কর্মী তাদেরকে দূরে রাখে, তাদেরকে অবহেলা অপদস্থ করে। তো এই একইভাবে নিজ কর্মীদেরকে যেরকম অবহেলা করে, দেশের জনগণের মতামতকেও সেইভাবে উপেক্ষা করার চেষ্টা করছে। কিন্তু বিএনপি তো পাল্টা অভিযোগ করে আপনাদের বিরুদ্ধে। আমি তো ওই যে আপনাদের দুয়ে একটা চার রাজনীতি মিলে ছিল, দিলাম। আপনাদের এনসিপির একটা রাজনীতি ছিল, সেই রাজনীতি আপনারা জামাতের কাছে বিলীন করে দিয়েছেন। আচ্ছা, এই কথাটা কেন বলে? জামাতের সাথে আমরা জোট করেছি দেখে। এখন কালকে আমি একটা আলোচনার মাঝখানে আমি হিসেব করে দেখলাম যে প্রায় 20-21 বছর ধরে বিএনপির সাথে জামাত ছিল। এখন আমরা জামাতের সাথে নির্বাচনী ঐক্য করেছি, এই সংস্কার প্রশ্নে আমরা একসাথে জোটবদ্ধভাবে বিরোধী দলীয় ভূমিকা পালন করছি না? তাহলে 21 বছর বিএনপি আর জামাতের যে সংসার, তাহলে জামাত তো আসলে বিএনপি। যদি আমরা জামাত হই তাহলে জামাত তো আসলে বিএনপি, তাহলে আমরা আসলে বিএনপি। কিন্তু সমস্যা হচ্ছে বিএনপির আমরা ভালোটুকু নিতে চাই, আমরা বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করতে চাই, বেগম খালেদা জিয়াকে আমরা ভালোবাসি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ জনগণের জন্য করার জন্য, যে উনি অনেক গাছ লাগিয়েছেন, খাল খনন করেছেন, ওই কাজগুলো আমাদের প্রধানমন্ত্রী আবার নতুন করে শুরু করেছেন, ওই কাজে আমরা সহযোগিতা করব। কিন্তু যেই কাজে জনগণের বিরুদ্ধে দাঁড়ায় সেই কাজে আমরা আদর্শকে তারা শ্রদ্ধা করেন, কিন্তু বিএনপি এখন যেটা করেছে সেটা মনে করেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার অনুসারী না, এবং আপনারা এই 20-21 বছর ধরে জামাতের সাথে সংসার করে এখন জামাতের বিরোধিতা করছে। আমি ড্রাইভিং সিটে, জামাত আমার সাথে ছিল যখন, ওটা কিন্তু এক্সপ্লেইন করে দিয়েছি যে জামাত আমি ড্রাইভিং সিটে যখন বিএনপি ছিল তখন আমি আপনাকে বুঝিয়ে বললে আপনি আরো সহজ হবে। ড্রাইভিং সিটের যেই কথাটা ওনারা বলেন, তাহলে ড্রাইভিং সিটে তো তার মানে বিএনপি ছিল আগে। তাহলে এই নির্বাচনের আগে যেহেতু আরপিও হয়েছে যে যার যার প্রতীকে ভোট দিতে হবে, সেই জন্য বিএনপি অনেকগুলো দলকে, যেমন ববি হাজার সাহেব নিজের দলকে ছেড়ে দিয়ে বিএনপিতে ঢুকে গেছে, পার্থ সাহেবের নিজের দলের 18 বার সেক্রেটারি চেঞ্জ করে বিএনপিতে গিয়েছে, একইভাবে এরকম অনেক দল করেছে না? তো আমার কথা হচ্ছে বিএনপি যখন ড্রাইভিং সিটে ছিল তখন তো জামাত তাদের সাথে ছিল, তার মানে জামাত বিএনপি হয়ে গেছে। ওই একই থিওরিতে জামাত যখন, এখন ওনারা বলছেন জামাত বেশি, জামাতের মানুষ বেশি দেখে আমরা জামাত হয়ে যাচ্ছি, তাহলে তো ওই যে থিওরিতে আমরা তো ওই ট্রেনের মধ্যেই আছি যেখানে জামাত আসলে বিএনপি, আমরা তাহলে জামাতের সাথে মানে আমরা আসলে বিএনপি। আচ্ছা, জামাত আমরা ড্রাইভিং সিটে ধরুন একটা ট্রেনে একটা ড্রাইভিং বগি আর সাথে আরো 20টা, আপনারা ইঞ্জিন চালিয়েছেন, 20টার মধ্যে একটা পিছনের বগিতে জামাত ছিল, এই জামাত। হ্যাঁ, আর এনসিপি হয়েছে জামাত ড্রাইভিং সিটে, জামাত বিএনপির থেকে 25টা সিট ব্যাগিং করেছে। জামাত বিএনপির মার্কা ইলেকশন করেছে 18 সালে, মনে আছে তো? তো আর আমি কি বলে, এনসিপি জামাতের কাছ থেকে 30 সিট ব্যাগিং করেছে। তো পার্থক্য আছে তো এখানে। জামাত রাজনীতি করবে তাতে কৌশলগত না জামাত, হ্যাঁ ঠিক আছে, আমি তো ওইটুকুনি বলছি। কৌশলগত ঐক্যে আমি ডিসিশন মেকার, আমার সহযোগী, আর এনসিপি হচ্ছে জামাতের সহযোগী, বিএনপির সহযোগী জামাত, আর জামাতের ওইখানে, আর এখনকার প্রেক্ষাপট হচ্ছে জামাতের সহযোগী এনসিপি। ডিফারেন্স ইজ দ্যাট। তো লক্ষ্য যদি এক থাকে, হ্যাঁ, লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার, সেখানে আপনি জামাত থাকুক বা যেই তাদের সাথে থাকুক, তারা তো নেবে না কেন? লক্ষ্য রাষ্ট্রীয় সংস্কার না, সংবিধানের মৌলিক সংস্কার হচ্ছে জামাত বলে যে আমি হচ্ছে এই বাইরে বলে, জনগণের কাছে বলে
আমরা হচ্ছে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করব, আর ভিতরে গিয়া বলে, যখন বলে যে আমরা শরিয়া কায়েম করব না, জামাত বলে দিল্লি না ঢাকা, তো ইয়ার সাথে বলে যে আমরা দিল্লির সাথে গোপনে বৈঠক করেছিলাম, তো বিএনপি দিল্লির সাথে এনসিপি তো সেটা করেনি। আচ্ছা, আপনাদের একটি শেষ প্রশ্ন, সেটি হচ্ছে একজন জাতীয় সংসদের একজন সদস্য, যিনি বিএনপির মিত্র দলের সদস্য আন্দালিব রহমান পার্থ, তিনি বলেছেন জেএনজি যে গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন, সেই চেতনার কোনোভাবেই যাতে জামাতের কাছে আপনারা সেটি আত্মসমর্পণ না করেন। হ্যাঁ, জনাব আন্দালিব রহমান পার্থ তার জীবদ্দশায় 20 বছরে 18 বার নিজ দলের সেক্রেটারি পরিবর্তন করেছে। উনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার বাবা জাতীয় পার্টি করতেন, সম্মানিত নজিবুর রহমান সাহেব, কিন্তু উনি হচ্ছেন জনাব হেলাল সাহেব, সাবেক আওয়ামী সরকারের হেলাল সাহেব, তার জামাতা, এবং শেখ তন্ময়ের বোন হচ্ছে তার স্ত্রী। এরকম এই ধরনের আরও অনেক কথা বলতে পারবো। দুজন ব্যক্তি আওয়ামী পরিবারের হওয়ার কারণে তারা যত যাই বলুক না কেন, তারা সবসময় ইমিউন ছিল। মানে তাদেরকে কখনোই আওয়ামী লীগ বঞ্চিত করে নাই। একজন হচ্ছেন রুমিন ফারহানা, আরেকজন হচ্ছে জনাব আন্দালিব রহমান পার্থ। এই ভদ্রলোক, ওনার বাবা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা। আপনাকে সম্মান দিতে হবে। উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অন্যতম নায়ক ছিলেন, রুমিন ফারহানার বাবা, তাই না? আপনাকে তাকে সম্মান দিতে হবে। সেই সম্মান শেখ হাসিনা তাকে দিত, এবং দিত বলে তার মেয়ে যা তা বললেও কখনোই তার মেয়েকে নখের এই যে নখ দিয়েও টাচ করে নাই। এবং রুমিন আপা, এই কথাটা আমি এক জায়গায় বলেছিলাম দেখে যে রুমিন আপাকে কোনো ভোগান্তিভুক্ত হয় নাই, তখন আমার সমালোচক আমাকে অকথ্য ভাষায় অবশ্যই উনার সেই যোগ্যতা আছে, উনার বাবার লিগেসি আছে। আমার সমালোচক ওই প্রোগ্রামে রুমিন আপার ব্যাপারে কথা বলেছিলাম দেখে আমাকে অকথ্য নোংরা ভাষায় গালিগালাজ করেছিলেন। অথচ এই 2 দিন আগে একটা পডকাস্টে রুমিন আপা নিজে বলেছেন, নিজ মুখে বলেছেন যে রুমিন আপাকে যে ভোগান্তি ভুগতে হয় নাই, ওইটা হয়তো উনার বাবা ওলিয়াহাদের কারণেই শেখ হাসিনা তাকে ওই ভোগান্তিটা ভোগায় নাই। কিন্তু আমি বলেছি দেখে ওই অতিভক্তি চোরের লক্ষণ, অথচ তারাই আজকে রুমিন আপাকে বহিষ্কার করে দেয় মনোনয়ন না দিয়ে। এখন তো রুমিন আপা অনেক কথা বলে ফেলছে, শুনবেন রুমিন আপাকেই শুনবেন, আমাকে শোনার দরকার নাই। আচ্ছা, এখন এই কথাটা বলছিলেন, এই যে খেয়ে হারাই ফেললাম, জনাব আন্দালিব রহমান পার্থর কথা বলছিলেন, উনি আপনাদের সতর্ক করে দিয়েছে, আপনারা সুপরামর্শ দিয়েছেন, আপনাদের রাজনীতি আপনারা করুন। পার্থ ভাই স্পষ্টভাবে এই নির্বাচনের এই যে গণভোটের ব্যাপারে গণরাই যে প্রধান, এবং এই সংবিধান যে ছুঁড়ে ফেলতে হবে, সেইটা অন রেকর্ড আমি শোনাবো আপনাকে, একটু শোনাই প্লিজ। না প্লিজ, এটা না শুনলে মানুষজন ধরেন, উনি তো একটা ক্যারিশম্যাটিক লোক। আমার হাজবেন্ড সেদিন বলতেছিল, আহা পার্থ ভাই মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, এখন তো ওনার এই ক্যারিশমা আর থাকবে না। জোকস অ্যাপার্ট, ধরেন উনি যেই ক্যারিশম্যাটিক ওয়েতে কথা বলেন, উনি একজন ব্যারিস্টার, উই হ্যাভ সিন হিম, এটা ওনার চার্ম, উনি এইভাবে কথা বলতে পারেন। কিন্তু আপনি ক্যারিশমা দিয়ে মানুষকে ভুলাইলে চলবে না। এই ধরনের ডিবেট, এটা সংসদ ডিবেট করার জায়গা হইলেও আপনি ডিবেট করে গণরায়কে উপেক্ষা করতে পারবেন না। উনি যেই কথাগুলো বলেছেন নিজ মুখে যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, এখন উনি সেই মুখ দিয়েই আবার সংস্কারের কথা বলে না, উনি বলে সংশোধন করতে হবে। আবার উনি বলে you do not dictate us how we do it. You do not dictate us the system. We do how we do it. উনি যেই ভাষায় যেই টোনে কথা বলেছেন, আমি আলোচনার শুরুতেই বলেছি, this is a dictatorship. He spoke in a tone of a dictator. He cannot do that. উনি আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন উনি খেয়াল করেন নাই। উনাদের বক্তব্যেই উনারা বলেছেন যে জামাতের চেয়ে এনসিপি বেশি প্রতিবাদ করছে, জামাতের চেয়ে এনসিপি বেশি কথা বলছে, এবং এই কথার ভিত্তিতে উনি আবার এক্সপ্লেইনও করেছে জুলাই গণ অভ্যুত্থানে উনাদের কি হিডেন এজেন্ডা ছিল এই জুলাই গণ অভ্যুত্থান সফল করার জন্য, হান্নান মাসুদের বক্তব্যের ভিত্তিতে। হ্যাঁ, উনি একবার এক কথা বলে,
ধরেন উনার কথাই যদি আমি একটা একটা করে ডিবাঙ্ক করি, উনার 15 মিনিটের কথা ডিবাঙ্ক করতে অনেক সময় যাক, লাগবে, উনি কিন্তু যেহেতু প্রত্যেকটা এখানে কথা নেই, ডিবাঙ্ক করার তার বিষয় নিয়ে সুযোগ আমরা আছে। আপনি এটা আনলেন কেন? আমি বলছি, না, আন্দালিব আমি রহমান বলছি পার্থ উনি নাই তো যে আনলেন কথাটা, কেন? এই যে এই কথাটা, ও, এটা তো না, একটা না হলে পাবলিক আন্দালিব ফোরামে রহমান পার্থ নাই জাতীয় কেন? সংসদে হ্যাঁ। জাতীয় সংসদে আলাপ হয়েছে, এটা আপনি হ্যাঁ, এটা জাতীয় নিয়ে সংসদে আলোচনা জাতীয় হয়েছে, সংসদে আলাপ আনা হয়েছে, এটা হচ্ছে পাবলিক যে ফোরামে আলাপ। BNP উনি যে কথাটা NCP বলেছে, রাজনীতি নিয়ে, হ্যাঁ, NCP আমি রাজনীতি কি উনি এখন অবশ্যই আমি কি বলছি, আমি কি এখন NCP আন্দালিব রহমান রাজনীতি নিয়ে পার্থকে জনাব পার্থ ডিফেন্ড সাহেব করব? যেই কথাটা বলেছেন, সেই কথাটা উনি উনার বক্তব্যেই না, বিএনপির উনি মিত্র দল স্পষ্ট যেহেতু করেছেন। আপনি ডিফেন্ড করতে না, পারেন। না, আচ্ছা, প্রথম আমি কথা বলছি, হচ্ছে- আমার কথাটা না। বলেনি, উনি যে কথাটা বলেছেন যে জেনজি রাজনীতিটা করতে, এবং এনসিপি জেনজি না, এনসিপি সারা বাংলাদেশের মানুষের রাজনীতিটা করছে, এবং বাংলাদেশের মানুষ যে ম্যান্ডেটটা দিয়েছে সেইটা বাস্তবায়নের লক্ষ্যে যেটা করা প্রয়োজন সেই রাজনীতিটাই এনসিপি করছে। আচ্ছা। এনসিপি স্বতন্ত্র রাজনীতি করছে, নিজ ভাষায় নিজ রাজনীতিতে কথা বলছে, আচ্ছা, এবং ধন্যবাদ। সেটার উত্তর হাসনাত আব্দুল্লাহ গতকাল দিয়েছে। আচ্ছা, হাসনাত ধন্যবাদ। আব্দুল্লাহর বক্তব্য আলাদা, ধন্যবাদ। মোশাররফ ডক্টর ঠাকুর। শফিকুর রহমানের বক্তব্য মোশাররফ আলাদা। ঠাকুর। এই ডাইলুট করা গল্প আচ্ছা, ভ্রমের স্যার। মধ্যে থাকলে কেউ জাগাইতে পারবে না। আপনি ঘুম থেকে উঠতে চাইলে আচ্ছা, মানুষ আপনাকে হুমায়ুন উঠাইতে আপনি- পারবে। আমরা শেষ পর্যায়ে এসেছি। আন্দালিব রহমান পার্থ আমি মনে করি ভেরি রাইটলি বলেছেন। 1 নাম্বার 2 হচ্ছে রুমিন ফারহানা আমার দলে যতক্ষণ ছিলেন, এটা হচ্ছে দলে যতক্ষণ ছিলেন তিনি দলের থেকে আমার দলের নির্দেশনা যখন অমান্য করবেন তিনি দল থেকে বহিষ্কৃত হবেন বা দল তাকে ব্যবস্থা যাক, নেবে। সেটা তো না অন্য- না ব্যবস্থা নেবে। হ্যাঁ। নাম্বার 2 হচ্ছে তবে তিনি আগেই রিজাইন করেছেন দল থেকে, যে আমি সিদ্ধান্ত বাইরে গিয়ে আমি ইলেকশন করব। 1 রুমিন ফারহানা যতক্ষণ আমার দলে থাকবেন ততক্ষণ আমি রুমিন ফারহানাকে আমি ডিফেন্ড করবেন। 1 নাম্বার ডিফেন্ড করে মানুষকে গালি দিবে, অকথ্য নোংরা অশ্রাব্য নাম্বার ভাষায়। 2 উনাকে কখনোই গালাজ করা হয় নাই। আমার নাম্বার কাছে 3 রেকর্ড আছে, হচ্ছে শোনাবো? নাম্বার 3 হচ্ছে Please, নাম্বার একটু 3 শুনছি, হচ্ছে ওনার কথা যে শুনে নিন। উনি ওই শোটাতে 7 মিনিট 59 সেকেন্ড রুমিন ফারহানার বিরুদ্ধে বলেছেন। আমি যখন কথা বলতে গিয়েছি তখনই ঝাঁপিয়ে পড়লেন। আমি বললাম আপনার এটা আরেকটা পালা টক শো নিয়ে- যখন- আরেকটা টক শো নিয়ে আপনার আমরা পালা কথা যখন বলছি না। তখন বলবেন। আপনি- তখন উনি বললেন যে কোনো কথাই দিয়েই আমাকে থামানো যাবে না। মোশাররফ ঠাকুর ও হুমায়রা নূর, আপনাদের ধন্যবাদ। দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা আলোচনা করলাম জাতীয় সংসদের অচলাবস্থা নিয়ে, সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে দুই পক্ষ মুখোমুখি। আমরা আশা করি আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে, সংসদে রাজনীতির কেন্দ্রবিন্দু হোক, এটাই জনগণের প্রত্যাশা। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।